দ্য ডিজিটাল এডুকেটরে সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। খুবই মজাদার ভিডিও, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের প্রত্যেকের টপিক ধরে একদম সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তাই ভয় আর কিছুই নেই, ভয়কে করবো জয়। সুন্দর করে আমরা প্রস্তুত হব একদম 100তে 100 পাওয়ার জন্য। দর্শন বিষয় নিয়ে আর কোনো চিন্তা নেই, তোমাদের প্রস্তুতি এমনই হবে যে আমাদের ভয়ের কিছুই থাকবে না, ঠিক আছে? আমি নিরপেক্ষ ন্যায় অধ্যায় পড়াচ্ছি। নিরপেক্ষ ন্যায়ের অধ্যায়ে অনেক আলোচনা হয়ে গেছে। আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সংস্থান, ন্যায়ের সংস্থান। চলো দেখি সংস্থানটা কি আর সংস্থান কত প্রকার, সংস্থানের ব্যাখ্যা আমরা দেখে নেব সুন্দর করে। চলো দেখ, এই ছবিগুলো দেখে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, একদম সহজ জিনিস। তো নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, সংস্থানটা কি আজকে আমরা জেনে নেব। সংস্থান বলতে মূলত দুটি আশ্রবাক্যে হেতুপদের অবস্থানকে বোঝায়। তাহলে এক কথায় যদি সংস্থান কি মনে রাখো, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে দুটো আশ্রবাক্যে হেতুপদ অবস্থান করে, দুটো আশ্রবাক্যে অবস্থান করে। তো তাহলে দুটো আশ্রবাক্যে হেতুপদগুলো যেখানে যেখানে থাকছে সেই অবস্থান অনুযায়ী তার যে আকার, তাকেই বলা হয় কিন্তু সংস্থান। তাকে কি বলা হয়? সংস্থান। তাহলে কি বললাম এটাই যে দুটি আশ্রয়বাক্যে হেতুপদগুলো যেখানে যেখানে থাকছে তার একটা নির্দিষ্ট আকার তৈরি হচ্ছে। সেই আকার অনুযায়ী হেতুপদের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী যে আকার একটা তৈরি হচ্ছে, সেই আকারটাকেই বলা হবে কিন্তু সংস্থান। সংজ্ঞাটা দেখে নাও। বলছে ন্যায়ের দুটি আশ্রয়বাক্যে হেতুপদের বিভিন্ন অবস্থান অনুযায়ী ন্যায়ের যে ভিন্ন ভিন্ন আকার হয় তাকে বলা হয় ন্যায় অনুমানের সংস্থান। একদম এক কথায় তোমাদের প্রশ্ন আসবে এমসিকিউ যে হেতুপদের অবস্থান অনুযায়ী যে আকার তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বলো তো? তাকে বলা হয় সংস্থান। খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তবে দেখো, হেতুপদের অবস্থান অনুযায়ী ন্যায়ের সংস্থান 4 রকমের। তাহলে সংস্থান কত প্রকারের? 4 প্রকারের। পাশ্চাত্য তর্কবিদ কারভেদ রিট, এটা বানান ভুল হয়েছে, কারভেদ রিট কি করেছেন? ছকের সাহায্যে কি করেছে? হেতুপদের বিভিন্ন অবস্থানকে প্রকাশ করেছেন। তিনি এই 4টা সংস্থানের কিন্তু ছক দিয়েছেন। প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান, চতুর্থ সংস্থান। এই 4টা সংস্থানের ছবি কিন্তু তোমাদের বইও রয়েছে, সুন্দর করে তোমরা কিন্তু এঁকে রাখবে যে 4টা সংস্থান কি। হেতুপদের আশ্রয়বাক্য দুটিতে হেতুপদের যে অবস্থান, সেই অবস্থান অনুযায়ী যে আকার, তাকে বলা হয় কিন্তু সংস্থান। তাকে কি বলা হয়? সংস্থান বলা হয়। কি বলা হয়? সংস্থান। সেই সংস্থান কিন্তু তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে খুব সুন্দরভাবে মনে রাখবে যে সংস্থান কি, ঠিক আছে? তাহলে 4টা সংস্থানের ছবি দেখে নাও। এবার সংস্থানগুলো কি করে আসছে, কি করে আমরা আঁকবো, সেগুলো আমরা দেখে নিচ্ছি। চলো তাহলে ব্যাখ্যা, প্রথম সংস্থানের ব্যাখ্যা দেখে নাও। বলেছে প্রথম সংস্থানে হেতুপদটি প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান আশ্রয়বাক্যের বিধেয় হিসাবে ব্যবহৃত হয়। তাহলে ভালো করে দেখো যে হেতুপদ কোথায় কোথায় থাকে। হেতুপদ থাকবে হচ্ছে প্রধান আশ্রয়বাক্যে এবং অপ্রধান আশ্রয়বাক্যে। তাহলে আমরা যদি দেখি, উদাহরণটা যদি দেখি, সকল জড়বস্তু হয় কঠিন বস্তু, সকল পাথর হয় জড়বস্তু, সকল পাথর হয় কঠিন বস্তু। এখানে আমি এটা সিদ্ধান্তে কি থাকে? সিদ্ধান্তে এস থাকে, সিদ্ধান্তে পি থাকে, তাই না? উদ্দেশ্য হচ্ছে পক্ষপদ, বিধেয় হচ্ছে সাধ্যপদ। এবার এই এস পাথর হচ্ছে এখানে পক্ষপদ, আর এখানে কি রয়েছে বলো তো? কি রয়েছে? এটা এম পদ রয়েছে, কারণ কঠিন বস্তু রয়েছে প্রধান আশ্রয়বাক্যে, আর এটা হচ্ছে পি, আর এই জড় বস্তুটাও এখানে রয়েছে এম। তাহলে এবারে আমরা এম জুড়ে দেবো। তাহলে সেই সংস্থান আঁকার জন্য প্রথমে এটাকে সাংকেতিক আকারে করতে হবে। এটা হলো আদর্শ আকার। এটা কি আকার? আদর্শ রূপ। একটা নিরপেক্ষ ন্যায়ের এটা হচ্ছে আদর্শ রূপ। আমি বাক্য থেকে বচনে করেছি, সেটা আদর্শ রূপ। আর এটা হচ্ছে সাংকেতিক আকার। এটা কি আকার বলো তো? সাংকেতিক আকার। সংকেতের মাধ্যমে লেখা সাংকেতিক রূপ বা আকার। তাহলে সাংকেতিক রূপে যদি আমি দেখি, তাহলে আমি কি করছি? ওই যে জায়গায় যে পদগুলো ছিল সেই পদের পরিবর্তে আমি এস পি এম, এই যে ইংরেজি অক্ষরগুলো ব্যবহার করে দিচ্ছি। দেখো, সকল এম হয় পি, সকল এস হয় এম, সকল এস হয় পি। এবারে আমাদের বলে দিয়েছে যে প্রধান আশ্রয়বাক্যে এই প্রথম সংস্থানে কি হবে? প্রধান আশ্রয়বাক্যে কি থাকবে? উদ্দেশ্যের স্থানে থাকবে। প্রধান আশ্রয়বাক্য কোনটা? এইটা। প্রধান আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থানে এম রয়েছে না? আর অপ্রধান আশ্রয়বাক্যে বিধেয়ের স্থানে থাকবে। দেখো, বিধেয়ের স্থানে আছে অপ্রধান আশ্রয়বাক্যে, হেতুপদের তো থাকবেই না। তাহলে দেখো, এটাই হচ্ছে প্রথম সংস্থান। যদি আঁকি, তাহলে 3টা দাগ নিয়ে নাও সুন্দর করে। এই যে সাংকেতিক রূপ বানিয়েছ, এস পি, তারপরে দেখো এস, তারপরে এম, তারপরে এম, তারপরে হচ্ছে পি। এম জুড়ে দাও, তাহলে পেয়ে যাবে তুমি প্রথম সংস্থান। দেখো, বোঝা গেল? একদম সহজ। তাহলে এইভাবে কিন্তু আমি প্রথম সংস্থানের ছবি অঙ্কন করতে পারি। আর প্রথম সংস্থানটা ভালো করে যদি দেখো, তাহলে কিন্তু
উল্টো জেট, তাই না? তাই এই শব্দটাকে মনে রাখো, প্রথম সংস্থানটা হচ্ছে উল্টো জেটের মতো। প্রথম সংস্থানে প্রশ্ন তোমাদের কীভাবে আসতে পারে, এটা কিন্তু নিরপেক্ষণে লজিক করার সময় কিন্তু তোমাদের সংস্থান করতে হবে। যেমন করে আমরা আদর্শ আকার কী করে আনলাম, তবে সংস্থানিক আকার, সাংকেতিক আকার আমরা পেয়ে গেলাম। 3টা স্টেপ কিন্তু আমাদের কমপ্লিট হচ্ছে লজিকের ক্ষেত্রে। তোমরা হয়তো ভাবছো যে স্যার শুধু কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছে, কিন্তু লজিক কবে করাবে? লজিক কিন্তু আমরা শিখছি, লজিক কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, তাহলে ভয়ের কিচ্ছু নেই, লজিক আমাদের ওই দিকেই চলে যাচ্ছে। তাহলে তার সাথে সাথে একটা জিনিস তোমাদের প্রশ্ন এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে যে কোন সংস্থানে প্রধান আশ্রয়বাক্যে হেতুবৎ উদ্দেশ্যের স্থানে থাকে এবং অপ্রধান আশ্রয়বাক্যে বিধেয়ের স্থানে থাকে। কোন সংস্থানে? প্রথম সংস্থানে, মনে থাকবে। এবার দ্বিতীয় সংস্থানের ব্যাখ্যা দেখে নিই। দ্বিতীয় সংস্থানের ব্যাখ্যা চলো। একই রকমভাবে দ্বিতীয় সংস্থানে কি বলেছে? দ্বিতীয় সংস্থানে হেতুপদটি কোথায় থাকবে? প্রধান আশ্রয়বাক্যে ও অপ্রধান আশ্রয়বাক্যে উভয়ে বিধেয় পদে থাকবে, সুন্দর করে বিধেয় স্থানে থাকবে প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য। তাহলে একটা এই যে আদর্শ আকার, আদর্শ আকারটা দেখো, আদর্শ আকারে যদি আমাদের লেখা আছে এটা প্রধান আশ্রয়বাক্য, এটা অপ্রধান আশ্রয়বাক্য, এটা কি সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্তে এটা আমরা জানলাম এস, এটা আমরা জানলাম পি, এখানে আবার এটা এস, এটা বৃত্ত হচ্ছে এখানে পি, এখানেও পি, এখানে ইচ্ছা চতুর্ভুজ এম, এখানে হচ্ছে এম, তাই না? তাহলে দেখো আমাদের আদর্শ আকার কমপ্লিট। এবার আদর্শ আকারের পরে আমরা কি করেছি? সাংকেতিক আকার। কি করেছি এখানে? সাংকেতিক আকার। শুধু আমরা কি করেছি? ওই পদের পরিবর্তে আমরা অক্ষরটাকে ব্যবহার করেছি। তাহলে দেখো এখানে আমরা লিখেছি কোনো পি নয় এম, তারপরে সকল এস হয় এম, তারপরে আমরা করেছি কোনো এস নয় পি। এবারে আমাদের সুন্দর করে বলে দিচ্ছে প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য কোথায় কোন স্থানে থাকবে? বিধেয়ের স্থানে। দেখো এখানেও বিধেয়ের স্থানে, এখানে বিধেয়ের স্থানে আছে না? এম আছে কি নেই? একদম সুন্দরভাবে কিন্তু আছে, আছে তো? তাহলে দেখো এবার আমরা 3টা যখন দাগ নেব, আমি এই পদগুলোকে বসাবো এস পি, তারপরে দেখো এস, এখানেও পি, আর এম এখানে রয়েছে, এম এখানে রয়েছে। তাহলে সুন্দর করে জুড়ে দেবো। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের হয়ে গেল কি? এটাই হয়ে গেল দ্বিতীয় সংস্থান, খুব সুন্দরভাবে। তাহলে আমার যদি আদর্শ রূপ জানা থাকে, আমার যদি সাংকেতিক রূপ জানা থাকে, আমার সংস্থানিক রূপ বা সংস্থান কিন্তু আমার করা যেতে পারে। আমি করতে, এই জিনিসটা তখন করতে পারবো যখন এই জিনিসটা আনতে পারবো। এই জিনিসটা তো আমি আনতে পারবো, কারণ আমরা শিখে এসেছি সেখানে যে আমি কি করে সিদ্ধান্ত বের করবো, তারপরে অপ্রধান আশ্রয়বাক্য প্রধান আশ্রয়বাক্য বের করবো। আর এটা যদি আমি বের করতে পারি তাহলে আমি এটা বের করতে পারছি, আর এটা যদি আমি বের করতে তাহলে আমি এটাও বের করতে পারছি। তাহলে দেখো এটাই কিন্তু তোমাদের নিরপেক্ষণে চলছে। নিরপেক্ষণের 3টা স্টেপ আমাদের কমপ্লিট। এরপরে কিন্তু আমি বিচার করবো, এরপরে আমি জানবো যেটা বৈধ না অবৈধ। কী করে জানবো? তার কিছু নিয়ম তো জানা থাকতে হবে, তাই না? তাহলে আমরা সংস্থানটা জানলাম, প্রথম দ্বিতীয় কিন্তু আমরা জানলাম। এবার তোমাদের এখান থেকে ছোট প্রশ্ন কী হতে পারে? ছোট প্রশ্ন হতে পারে এটা যে কোন সংস্থানে উভয় আশ্রয়বাক্যে বিধের স্থানে থাকে হেতুপদ? দ্বিতীয় সংস্থানে। ঠিক আছে, চলো এবার তৃতীয় সংস্থানের ব্যাখ্যা দেখে নিই। তৃতীয় সংস্থানের ব্যাখ্যায় যদি আমরা যাই, সুন্দর করে দেখো বলা আছে তৃতীয় সংস্থানে হেতুপদটি প্রধান আশ্রয়বাক্য অপ্রধান আশ্রয়বাক্য কোথায় থেকে? উভয় ক্ষেত্রে উদ্দেশ্যের স্থানে থেকে। কোথায় থাকবে? এখানে উদ্দেশ্য। এটা ঠিক উল্টো, ওখানে আমরা দেখেছি এই রকম আকারটা এসেছিল। এটা কোন ব্র্যাকেট বলো তো? থার্ড ব্র্যাকেটের উল্টো ব্র্যাকেটটা, মানে ক্লোজিং ব্র্যাকেট। ঠিক আছে, গেল, এটা মনে রাখতে পারো। এবারে এখানেও কিন্তু দেখো একটা আদর্শ আকার দেওয়া আছে, আদর্শ একটা সাংকেতিক আকার দেওয়া আছে, আছে কি নেই? সাংকেতিক। তো আমরা আদর্শ আকারটায় সুন্দর করে দেখে নেব, উদ্দেশ্যের জায়গায় এস থাকে আর বিধের জায়গায় পি থাকে। তারপরে এখানে দেশপ্রেমিক, এখানেও দেশপ্রেমিক, তাহলে এস, এখানে পি রয়েছে সাহসী, এখানে পি। তাহলে দেখো এটা বাকিটা বিপ্লবী এম, এখানে বিপ্লবী এম। তাহলে আদর্শ আকার থেকে আমরা যে রূপটা তৈরি করেছি সেটাই হচ্ছে সাংকেতিক রূপ। সাংকেতিক রূপে সকল এম হয় পি, কোনো কোনো এম হয় এস, কোনো কোনো এস হয় পি। তাহলে একটু ভালো করে দেখো যে এখানেও উদ্দেশ্যের জায়গায় এম রয়েছে, এখানে উদ্দেশ্যের জায়গায় এম রয়েছে, রয়েছে কি না? রয়েছে। তাহলে খুব সুন্দরভাবে একটা জিনিস তো আমরা বুঝেই গেলাম যে উদ্দেশ্যের স্থানে, দুটো ক্ষেত্রে উদ্দেশ্যের স্থানে থাকবে। এটা কোন সংস্থান? তৃতীয় সংস্থান। সংস্থানের ছবিটা আঁকবো, দেখো সুন্দর করে। এবারে এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে এস রয়েছে, এখানে পি রয়েছে, এখানে এম রয়েছে, এখানেও এম রয়েছে, ব্যাস জুড়ে দিলাম। এটাই কিন্তু হয়ে গেল আমার তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানটা কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট শুরু। তাহলে দেখো থার্ড ব্র্যাকেট প্রথমে উল্টোটা ছিল, তারপর থার্ড ব্র্যাকেটের আবার শুরু দিকটা। তাহলে এভাবে কিন্তু আমি মনে রাখতে পারি। তাহলে দেখো 3টা সংস্থান কমপ্লিট হয়ে গেল। কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমরা কমেন্ট করছো না কেন? ভিডিও দেখছো, তাও ভালো লাগছে না কি ক্লাস? ভালো যদি না লেগে থাকে সেটাও জানাও যে স্যার ভালো লাগছে না আপনার ক্লাস, আর আমি আরও ভালো করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখো এবার চতুর্থ সংস্থান দেখব। চতুর্থ সংস্থান দেখব। চতুর্থ সংস্থান দেখো তো, আমরা ওখানে জানলাম যে প্রথম সংস্থানে কোন জায়গা ছিল? প্রথম সংস্থানে হেতুপদ উদ্দেশ্যের স্থানে ছিল। তারপরে দ্বিতীয় অপ্রধান আশ্রয়বাক্যে
বিধের স্থানে ছিল। তারপরে দ্বিতীয় সংস্থানে জানলাম হেতুপদ দুদিকেই দুটো আশ্রয় বাক্যে বিধের স্থানে ছিল। তৃতীয় সংস্থানে জানলাম হেতুপদ প্রধান প্রধান অপ্রধান দুটো আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে ছিল। এবারে আমাদের হেতুপদ কোথায় থাকবে? প্রধান আশ্রয় বাক্যের বিধের স্থানে থাকবে, আর অপ্রধান আশ্রয় বাক্য কোথায় থাকবে? উদ্দেশ্যের স্থানে থাকবে। তো আদর্শ আকারটা করে নিয়েছি, আদর্শ, তারপরে হচ্ছে সাংকেতিক, ঠিক আছে, এগুলো করে রাখতে হবে, এগুলো করে নিতে হবে, তারপরেই আমি বিচারটা করতে পারবো। তাহলে এখানে আমি জানি এই যে সুতরাং যে সিদ্ধান্তে আমরা থাকে এস, এখানে থাকে পি, তাহলে দরিদ্র ব্যক্তি এখানে এস, তাহলে এখানেও কি দরিদ্র ব্যক্তি এস, আর এখানে জ্ঞানী ব্যক্তি হচ্ছে পি, তাহলে এখানেও জ্ঞানী ব্যক্তি হচ্ছে পি, তাহলে বোকা হচ্ছে এম, এখানেও বোকা হচ্ছে এম। তাহলে একটু দেখো তো সেই আকারটা থেকে আমরা এটা তৈরি করেছি, পি হয় পি নয় এম, দেখো এম হয় এস, এস হয় পি, তাই না? তাহলে দেখো এখানে বলেছে প্রধান আশ্রয় বাক্যে বিধের স্থানে রয়েছে, অপ্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের স্থানে রয়েছে কিনা সুন্দরভাবে দেখো, এখানে বিধের স্থানে, এখানে হচ্ছে উদ্দেশ্যের স্থানে। তাহলে আকারটা তৈরি করি, আকারটা সুন্দরভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তাহলে নিচে থাকবে এস পি, তারপরে আমাদের থাকছে এখানে এম, তারপরে এখানে থাকছে এস, এখানে থাকছে আমাদের কি পি, এখানে থাকছে এম। তাহলে এম এম জুড়ে দাও, দেখবে আমাদের চতুর্থ সংস্থান রেডি, তাই না? এবারে প্রথম সংস্থান ছিল উল্টো জেড, আর চতুর্থ সংস্থান হচ্ছে এটা কি জেড না, সোজা জেড, দেখো সোজা জেড। তাহলে এইভাবে কিন্তু তোমরা শর্টকাটভাবে মনে রাখতে পারো, যে এইভাবেই কিন্তু আমি মনে রাখবো যে সোজা জেড উল্টো জেড, সোজা ব্র্যাকেট উল্টো ব্র্যাকেট, ঠিক আছে, এইভাবে মনে রাখা যেতে পারে। তাহলে এইভাবে তোমাদের আজকে সংস্থান কিন্তু শেষ। এরপর দিন আমি মূর্তি নিয়ে আলোচনা করবো, তারপরে কিন্তু আমরা লজিকে ঢুকে যাবো। অনেক প্র্যাকটিসের ব্যাপার আছে এই অধ্যায়, অনেক বড়, তবুও আমি খুব তাড়াতাড়ি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। শরীর এক অসুস্থতা লেগেই থাকছে, যেহেতু অফলাইন এত স্টুডেন্ট, অফলাইনে আমাদের প্রায় 400 স্টুডেন্ট, তাদেরকে সামলাতে হয় সমস্ত ক্লাস মিলে, ঠিক আছে, তাদেরকে বেস্ট প্রস্তুতি দিতে হয়, আর তার সাথে সাথে অনলাইনে কিন্তু আমরা তোমাদেরকে সহযোগিতা করছি। তাই তোমরাও আমাদেরকে সহযোগিতা করো, শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, যে সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছেন এই স্যার। তোমরা সবাই এই স্যারের ভিডিও দেখতে পারো। অবশ্যই প্র্যাকটিসের জন্য অলওয়েজ তার সঙ্গে লাইভ ক্লাস তোমরা কিছু দিনের মধ্যে পেতে চলেছো, সিলেবাসটাকে কমপ্লিট হতে দাও, ঠিক আছে। চলো এবারে আমি কি করে চারটা সংস্থানকে শর্টকাটভাবে মনে রাখবো। প্রথমটাই মনে রাখবো যে উল্টো জেড, প্রথমটা কি উল্টো জেড, প্রথমটাকে আমি মনে রাখবো উল্টো জেড। কী করে উল্টো জেড? দেখো এটা হচ্ছে উল্টো জেড, তাই না, এটা প্রথম সংস্থান। তারপরে দেখো উল্টো ব্র্যাকেট, এটা দ্বিতীয় সংস্থান। তারপরে সোজা ব্র্যাকেট, এটা তৃতীয় সংস্থান। আর হচ্ছে সোজা জেড হলো চতুর্থ সংস্থান। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো, একবারে এঁকে নিতে পারো। তাহলে উল্টো ব্র্যাকেট, উল্টো জেড হচ্ছে প্রথম সংস্থান, উল্টো ব্র্যাকেট হচ্ছে দ্বিতীয় সংস্থান, সোজা ব্র্যাকেট হচ্ছে তৃতীয় সংস্থান, আছে সোজা জেড হচ্ছে কি বলো তো চতুর্থ সংস্থান। এইভাবে কিন্তু মনে রাখতে পারো, একদম শর্টকাট, ঠিক আছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি। এরপরের দিনের ভিডিও কিন্তু মূর্তি নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? মূর্তি নিয়ে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে, একদম সুন্দর করে কনসেপ্ট ক্লিয়ারেন্স ভিডিও নিয়ে, যেখানে আমি তোমাদের মূর্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদেরকে জানাতে ভুলবে না। অবশ্যই কমেন্ট বক্সে, তোমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেখানে প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে লিঙ্ক সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। সেটা যোগাযোগ সেখানে রাখো, আর সেখানে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কল করো। আমি তোমাদের সাথে সবসময় কথা বলতে রাজি আছি। যদি পার্সোনাল কোনো গাইডের প্রয়োজন হয় দর্শন বিষয়ে, অবশ্যই আমি সেটা করতে রাজি রয়েছি, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।